প্রিয় বন্ধুরা, আজকের নিবেদন শেখ হাসিনাকে মিথ্যে বলা। লাগাতার 6 দিন হরতাল ঘোষণার পর ওই হরতালের কিছু ছাড় নেওয়ার উদ্দেশ্যে 1995 সালের 8ই নভেম্বর বিকাল 3টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের অফিসের 3য় তলায় সাংবাদিক সম্মেলন করছেন। অফিসের নিচে কিছু সংখ্যক আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হলে রায়াট পুলিশ আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া করলে কিছু সংখ্যক কর্মী অফিসের 3য় তলায় চলে আসে এবং ভেতর থেকে কেচি গেটে তালা লাগিয়ে দেয়। রায়াট পুলিশও কর্মীদের পেটাতে পেটাতে অফিসের 3য় তলায় চলে আসে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ অফিসের ভেতরে রায়াট পুলিশে ঢুকে পড়ার কথা শুনে অত্যন্ত ক্ষিপ্ত হন এবং বাহাউদ্দিন নাসিমকে বলেন, দেখতো কোন পুলিশ অফিসার এখানে এসেছিল, এখানেই তাদেরকে নিয়ে আয়। বাহাউদ্দিন নাসিম কিছুক্ষণ অফিসের বাইরে কাটিয়ে এসে বলল, আপা, পুলিশেরা সব নেমপ্লেট খুলে এসেছিল। এই কথা শুনে নজিব আহমেদ বলল, হ্যাঁ, পুলিশেরা তাদের কাঁধ থেকে র্যাঙ্কও খুলে এসেছিল। আদতে নজিব আহমেদ নিচে তো যায়নি, এমনকি যখন পুলিশ অফিসে ঢুকে তাও দেখেননি। আসলে নাসিমের মিথ্যের সাথে তাল মিলিয়ে নজিব নিজের মিথ্যে জুড়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুঝিয়ে দিল, আমিও অ্যাকশনে বা কাজে নিয়োজিত আছি। আর বাহাউদ্দিন নাসিম যেহেতু মিথ্যা বলেছে, তাই নজিবের মিথ্যাকেও সে সমর্থন করে গেল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই মিথ্যাকে সত্য বলে ধরে নিলেন এবং পুলিশের আইজির বিরুদ্ধে মামলা করতে বললেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান এই ব্যাপারে একটি মামলা করল। মামলাটি বর্তমানে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারাধীন। 1995 সালে চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয় এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ কর্মীর প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়। আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডির 8 নম্বরে আওয়ামী ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ। যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, তবু তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি, কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। যুবলীগ কর্মী এবং বর্তমানে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে ইত্যাদি বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসেরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই 20-22 বছরের যুবক শেখ রুবেল ধানমন্ডি 5 নম্বর শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বলল, আপা, তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও। শেখ হাসিনা বললেন, না, ওকে আমরা বহিষ্কার করব। শেখ রুবেল বলল, ও সবাইকে হারাইয়া চেয়ারম্যান হয়েছে, ওকে মালা না দিয়ে বহিষ্কার করবা, এটা তুমি কি কও? জলদি ওরে ডাইকা আইনা গলায় মালা দিয়ে মিষ্টি খাওয়াও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, দূর, গত রাতেই তো আওয়ামী লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে ওকে বহিষ্কার করার। শেখ রুবেল বলল, রাখো তোমার ওয়ার্কিং কমিটি, ওয়ার্কিং কমিটির কথা তুমি শুনো না, ওরা জানে কি বেচারা জিততে আইছে, কোথায় বাহবা দিবা তা না, এখন উল্টা কথা। বড় আপা, তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন, তাইলে এক কাম করি, আগে বহিষ্কার করি, পরে বহিষ্কার প্রত্যাহার করি। শেখ রুবেল বলল, দেখো, আমি তোমারে কইতাছি, এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও, আর ঢাকা আইনা মিষ্টি খাওয়াও, গলায় মালা দাও। সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, তাইলে তো এখনই জিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,
তাকে বলতে হয়, নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দিবে। এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে। বলে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে ফোন করে বলেন, শোনেন, গতকাল রাতে ওয়ার্কিং কমিটির চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে ওই চিঠিটা পাঠায়েন না, চেপে যান। এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে নজিব আহমেদ নজিব শেখ রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে, এই রুবেল, চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিছস? আমার বাগ দে। শেখ রুবেল বলে, দূর দূর সরো, যাইতে দাও। নজিব বলে, আমার বাগ দে, নইলে যাইতে দেবো না, বড় আপারে কয়ে দেবো। শেখ রুবেল বলে, পরে নিও, এখন হাতে পাই নাই। নজিব বলে, ঠিক আছে, আমার দিবি তো? হ্যাঁ দিমু। 1995 সালের 24শে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামের 14 বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে। এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল শুরু করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের 5 জন নেতা ঢাকায় এসে 32 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকাল প্রায় 5টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা শুরু হওয়া দিনাজপুরের এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান, আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা সরকার পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না, এখন দিনাজপুর থেকেই শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে, লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে, যত টাকা পয়সা লাগে নিয়ে যান, তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতেই হবে। ওই পুলিশের মাঝেও এমন অনেক লোক আছে যাদেরকে টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দেবে। পুলিশের সাথেও কন্ট্রাক্ট করবেন, টাকা পয়সা দিবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাহলে কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন, নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না। সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা লুটতরাজ খুন খারাপি ছড়িয়ে দিতে পারেন তবেই একমাত্র যদি ক্ষমতার মুখ দেখেন। ইয়াসমিন ময়রা এসব ঘটানোর একটা সুযোগ করে দিছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে। আওয়ামী লীগ নামে বিন্দু বিসর্গও যেন না আসে। ফাল দিয়ে কেউ মঞ্চে যাবেন না, সব করবেন পিছন থেকে। পারতপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না। যদি মুখ খুলতেই হয় তাহলে দুনিয়ার যত ভালো কথা আছে তাই বলবেন। কাজে যাই হোক, মুখে রাখবেন শুধু ভালো কথা। আর সত্যিই যদি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমি দিনাজপুরে আসব, কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতায় বলে আসব, ধৈর্য ধরুন, শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা। কিন্তু আপনারা কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দেব। আমি শুধু কাজ চাই। টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি গাড়ি টাড়ির ব্যবস্থা আছে? নইলে আমি গাড়ির ব্যবস্থা করে দিই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল। তখন রাত 8টা। ওদিকে দিনাজপুরের অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে। বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক 2 দিন পর অ্যাডভোকেট আব্দুর রহিম ধানমন্ডির 5 নম্বরে ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই বলে মেসেজ বা সংবাদ দেন যে নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায় নাই, তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে ধানমন্ডি 8 নম্বর রোডে তার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টুকেনের বাসায় গিয়ে দিনাজপুরের অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরও জোরে চালিয়ে যান, টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি।
অতঃপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর গেলেন। জনতাকে শান্ত থাকার ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি, অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি। 12ই ডিসেম্বর 1994 সাল বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিঝিল শাপলা চত্বরে ছাত্রদের মহাসমাবেশের আয়োজন করেছে। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মতিঝিল শাপলা চত্বরেই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে ছাত্রদের মহাসমাবেশ করেছেন। ছাত্রদলের এই মহাসমাবেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতায় বলেছেন, বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট। ছাত্রদলের ওই মহাসমাবেশের পাল্টা মহাসমাবেশ হিসাবে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বেগম খালেদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসাবে শেখ হাসিনা আজ বক্তৃতা করবেন। বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিকাল 4:15 মঞ্চে উঠলেন। আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের মঞ্চের একটা বিশেষ এবং উল্লেখযোগ্য দিক হলো, কেবলমাত্র ছাত্রলীগের নেতারা এবং একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা হলো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্রলীগের নেতাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন। আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদের লেখাপড়ার বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগের নেতাদের হাতে খাতা কলম ও বই তুলে দিলেন। খাতা কলম তুলে দেওয়ার মুহূর্তে ফটো সাংবাদিকদের ক্যামেরা বারবার জ্বলসে উঠল। তারপরের দিন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকায় খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হলো এবং ছাত্রদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার জন্য শেখ হাসিনার আহ্বানকে পত্রিকায় শিরোনাম করা হলো। কিন্তু তার আগে 9ই ডিসেম্বর 1994 সাল শুক্রবার বিকাল 3টায় ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্রলীগ নেতা অজয়কর পঙ্কজ, হিমাংশু দেবনাথ, জ্যোতির্ময় সাহা, ত্রিবেদী ভৌমিক এবং আলমসহ মোট 9 জনকে ডেকে এনে সামনের আন্দোলনে প্রয়োজন হবে বলে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র কেনার জন্য নগদ 1 লক্ষ টাকা দিয়ে বঙ্গবন্ধু কন্যা বললেন, আগামী 28শে ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা শহর সহ সারা দেশে নজিরবিহীন ত্রাস সৃষ্টি করবে। খালেদা জিয়ার পতন না হওয়া পর্যন্ত প্রতিদিন 5-10টা লাশ অবশ্যই ফেলতে হবে, নইলে খালেদা জিয়ার পতন হবে না। এর জন্য যত টাকা লাগে তোমরা পাবে, টাকার কোনো অভাব হবে না। তোমরা গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইগুলি রাখবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাতছাড়া হয়ে যাবে। এসব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গায় রাখবে। আর একটা দায়িত্ব তোমাদের সিরিয়াসলি পালন করতে হবে, সেটা হলো এই যে স্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পার্শ্বে যে কোয়ার্টারগুলি আছে সেগুলো সব সচিব উপসচিবদের। আমি হরতাল দিলেও এই সচিব উপসচিবরা পায়ে হেঁটে ঠিকই সচিবালয়ে যায়। এরপর যখন আমি হরতাল দেব তোমরা এদের বাসার কাছে উৎপেতে থাকবে। সচিবরা হেঁটে হেঁটে যখন সচিবালয়ে যেতে থাকবে প্রতিমধ্যে তোমরা ওদের কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলবে। ছাত্রলীগ নেতারা বলল, আমাদের 2 গ্রুপে ভাগ করে দেন, এক গ্রুপ গোলাবারুদ অস্ত্রশস্ত্রের দায়িত্ব থাকি আর অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন। এরপর অনেক হরতাল যায়, কিন্তু সচিবদের ন্যাংটা করা হয় না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যখন সচিবরা উলঙ্গ হচ্ছে না তখন তিনি ডালাভাবে যাকে কাছে পান তাকেই সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিতে থাকেন। কিন্তু তারপরেও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ 20,000 টাকা দিয়ে বললেন, এই 20,000 টাকা এখন দিলাম, বাকি আরও 30,000 টাকা সচিবদের ন্যাংটা করার জন্য দেব এবং পরের হরতালেই ন্যাংটা করতে হবে, নইলে পুরো টাকা ফেরত দিতে হবে। ঠিক পরের হরতালে আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়েল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেলল। ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতার সংবাদ পৌঁছালে তিনি খুশিতে মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান, কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তারপরের দিন দেশের সকল সংবাদপত্রের শিরোনামে ছবিসহ খবর ছাপা হয়। জানা যায় এই উলঙ্গ হওয়া ব্যক্তি কোনো সচিব নন, তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক।
গুবেচারা পাবলিক। কোনো আন্দোলন, কোনো সংগ্রামেই কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একতরফাভাবে আগামী 15ই ফেব্রুয়ারি 7ম পার্লামেন্টের নেত্রী হচ্ছেন এবং দ্বিতীয়বারের মতো সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছেন। 7ম পার্লামেন্ট নির্বাচন, বিএনপির পুনরায় সরকার গঠন এবং খালেদা জিয়া পুনরায় প্রধানমন্ত্রী হওয়া কিছুতেই যখন ঠেকানো যাচ্ছে না, তখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 17 জানুয়ারি 1996 সাল সন্ধ্যায় শেখ রেহানার ননদের গুলশানের বাড়িতে কর্নেল তারেক সিদ্দিকের সাথে গোপনে আলোচনা করেন এবং তারেক সিদ্দিকের মাধ্যমে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে সামরিক অভ্যুত্থান করে বেগম খালেদা জিয়া সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নিজের তরফ থেকে এবং তার দল আওয়ামী লীগের তরফ থেকে সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে কূ করার ব্যাপারে সার্বিক নিঃশর্ত সমর্থন ও সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেন। 1992 সালে বিএনপি সরকার উৎখাত করার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তখনকার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদকে যেভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, ঠিক একইভাবে 1996 এর মধ্য জানুয়ারিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেনা প্রধান জেনারেল নাসিম বীর বিক্রমকে ক্ষমতা দখল করার জন্য সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিলেন। কিন্তু এইবার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রস্তাবে সায় না দিয়ে উপরন্তু বলে পাঠালেন, আমি পেশাদার সৈনিক, পেশাদার সৈনিকদের পেশাদার সৈনিকেই থাকা উচিত এবং দেশে বর্তমানে যা চলছে তা রাজনৈতিক সংকট। রাজনীতিবিদদেরই এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা ও নিরসন করতে হবে। সেনাবাহিনী এই সংকটে জড়িত হয়ে নতুন সংকট সৃষ্টি করবে না। এরপরে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রচণ্ড হতাশ হয়ে এই দেশে আর থাকা যাবে না বলে মন্তব্য করেন। বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।